ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার মনে হয় যে এই 2026-এর সেরা ঠান্ডা, সেরা শীত আজকেই পড়েছে। তোমাদের মতামত কি অবশ্যই বলো। আগে থেকে জানিয়ে দিচ্ছি, আজকে কিন্তু একদম শেষে গিয়ে একটা প্রশ্ন আছে। আজকে একটা ঘটনা আছে, দীঘার ঘটনা। দর্শক বন্ধুরা, আজকে যে ঘটনাটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, এই ঘটনাটা কিন্তু আমার মেজ পিসির মেয়ে বলে, ছোট মেয়ে। তার ঘটনাটা আজকে শেয়ার করব। সে দীঘায় গিয়েছিল, 2017 সালের ঘটনা। যদিও তারপর থেকে ও আর দীঘায় যায়নি। আর এই ঘটনাটা তোমাদের সাথে আজকে তুলে ধরছি এই কারণেই, অনেক দর্শক বন্ধু, অনেক শ্রোতা বন্ধু, অনেকেই নীরবে তোমরা ঘটনা শোনো। অনেকে আমাকে ঘটনা যখন পাঠাও, আমি বুঝতে পারি দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকেই তোমরা আমাকে ফলো করো। কারণ আমি আসানসোল থেকে যে কাজ করে আসলাম, তারপরে আমি অনেকগুলো ফিডব্যাক পেয়েছি আসানসোল থেকে, যে দিদিভাই আসানসোলে এসেছিলেন, একবার কেন আমাদেরকে জানালেন না, আমরা আপনাকে অবশ্যই বাড়িতে একবার আনতাম। তো তারাও আমার কাছে জানতে চেয়েছিল আসানসোলে আমি কোথায় গিয়েছিলাম। আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে জানাই, তারা বলে ওখান থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা দূরত্ব ছিল না। যাই হোক, কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় আবারও দেখা হবে। আসানসোল গেলে অবশ্যই তোমাদের সাথে দেখা করব। তাহলে চলো আজকে আমার মেজ পিসির মেয়ের, ছোট মেয়ের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। 2017 সালে ও যখন যায়, তখন ওর ছেলেটার বয়স ছিল ওই 7-8 বছর, অনেকটাই ছোট। আর ওর হাজবেন্ডের অ্যাকচুয়ালিও সায়া যে হয়, মহিলারা পরেন, সায়ার একটা ছোট ফ্যাক্টরি আছে। তো লেবার প্রচুর কাজ করে, যার তুলনায় ওরা একদমই যাবার সুযোগ করে উঠতে পারে না। তো 2017 সালে মানে খুব জোরাজোরি করে ছুটিটা নেয় আর কি। দেখো, একটা কারখানা বলো, একটা অফিস বলো, সেটা কিন্তু একটা মালিক বা একটা এমপ্লয়কে নিয়ে কিন্তু চলে না। সেটা কিন্তু সবারই মতামত চাই, যে একটা কিছু করতে যাব সবার একটা মতামত নিয়েই কিন্তু হয়। তো আমার যে বোনের পিসির মেয়ে, ওর হাজবেন্ড এমনিতেই কোনো জায়গায় যেতে চায় না, এমনকি কোনো আত্মীয় স্বজনের বাড়িও না। আমাদের বাড়ি মনে হয় বিয়ের পর একবার মনে হয় এসছিল, এত বছর একটা লং ইয়ার্স হয়ে গেছে, ও কোনো জায়গায় যায় না। তো দীঘায় যাওয়ার পর বলছে আমাকে, বোন এই ঘটনাটা শেয়ার করে, এই নিউ ইয়ারের উইশ করতে গিয়ে আমাকে বলল যে তুমি তো অনেক ভালো ভালো দেখি ঘটনা শেয়ার করো, সবাই বলে দত্তপুকুরে, আমাদের বারাসাতেও আমাদের ভাই আছে, বোন আছে, তারা ঘটনা শেয়ার করে, তাদের নাম আমি বলি। তো ও চিনতে পারে, তারপরে ও বলে আমি একটা ঘটনা বললে তুমি এটা বলবে তোমার চ্যানেলের শ্রোতা বন্ধুদের। আমি বললাম হ্যাঁ বল, কি ঘটনা। তখন ও বলল যে আমার একটা দীঘার না সত্যি অভিজ্ঞতা আছে, আমি কি বলবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই বল। এবার কিন্তু কিন্তু কেন, সত্যি ঘটনা হলে আমি অবশ্যই তুলে ধরবো। তখন ও আমাকে যেটা বলে, ওর কথা মতো বলছি। তার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, আর যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে পাশে থেকো। তাহলে চলো আমি কন্টিনিউ করি। আমাকে বোন যেরকমভাবে ঘটনাটা বলে আমি সেরকমভাবেই বলছি। আমরা যেদিন বাড়ি থেকে বার হই সেদিন ছিল বুধবার। আমরা ওখান থেকে একটা টাটা সুমো ভাড়া করি, কারণ আমরা যে গেছিলাম শুধু আমি, আমার হাজবেন্ড, আমার 8 বছরের ছেলে যায়নি, সাথে আমাদের যে সায়ার ফ্যাক্টরি আছে ওখান থেকেও 4 জন গেছিল। তা আমরা মোট 7 জন হলাম। আর যে ড্রাইভার ছিলেন সে ভাই। 8 জন আমরা একটা টাটা সুমো। আগের দিন রাতে আমার হাজবেন্ড তাকে বলে, পাড়ারই একটি ছেলে, তো সে বলল আমি তো গেছিলাম 2-4 দিন আগেই দীঘা থেকে আসলাম, ঠিক আছে আবার যাব। তো যেই টনিক আমরা বিয়ের পর কোনো সময় হাজব্যান্ড ওয়াইফ দীঘা ঘুরতে যাইনি, কোনো জায়গায় ঘুরতে যাইনি। আমাদের প্রথম ওইটা, মানে বিয়ের পর একটা বেবি হয়ে গেছে যার বয়স 8 বছর, তারপর তারা ঘুরতে যাচ্ছে। মানে বুঝতে পারছো তারা কতটা চাপে থাকে, আর তাদের কাছে একটা দিন বাইরে বেরোনো মানে কিন্তু মানে দারুণ একটা আনন্দের ব্যাপার। বোন বলে, দিদি তোমার মানে যে ভাই, বলছে তোমার ভাই আগের দিন রাতের বেলা সব কিছু ঠিক করে আসে। সকালবেলা ছেলেটাকে বলা হয় 6টার সময় বাড়ির কাছে এসে ফোন করতে, মানে ড্রাইভার ভাইকে। সে কিন্তু 6টা বেজে, 6:30 বাজে, 7টা বাজে, তো তারা অপেক্ষা করছে।
আমার বোনেরা যে কখন আসবে, বোন ভগ্নিপত সব অপেক্ষা করছে যে কখন আসবে, দেখছে আসছে না। তখন ভগ্নিপতি ফোন করে, ফোন করে তখন বলছে কিরে, ওর নাম হচ্ছে বাপ্পা ছিল, ড্রাইভারের নাম হচ্ছে বাপ্পা। ফোন করে বলছে কিরে বাপ্পা, তুই আসলি না, তোর বৌদি সেজে বসে রয়েছে, ছেলে লাফালাফি করছে, আমার ফ্যাক্টরি থেকে 4জন বন্ধু যাবে, ওরা এসে গেছে, আয়। ও তখন বলল যে আমি কি বলবো, আমার খুব খারাপ লাগছে, আমার রাতের বেলা সারা রাত ঘুম হয়নি, পেটটা একটু গরম হয়েছে, বারবার পটি হয়েছে রাতে, আর আমার এখন হচ্ছে না, তবু আমি রিস্ক নিয়ে ভাবছি যাব না, মাও বাড়ি থেকে বারণ করছে। তোমরা একটা কাজ করো, আমি আমার গাড়ি দিয়েই অন্য একজনকে পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভারদের মধ্যে তো অনেক চেনা জানা থাকে। তো তখন আমার ভগ্নিপতি বলে যে ঠিক আছে, তাহলে পরে উম, তুমি ড্রাইভার দিয়ে পাঠিয়ে দাও কাউকে। তো ও একটা অন্য ছেলেকে পাঠায়। এবার ওরা আহ, ওঠে গাড়িতে, 7জন, আর ড্রাইভার 8জন, টোটাল ওরা মানে ঠাকুরের নাম নিয়ে রওনা দেয় দীঘা। যেতে যেতে প্রায় 7:30 বেজে যায়, মানে সকাল বেরোতে বেরোতে। ওরা টাটার সুমো করে যখন গিয়ে পৌঁছয় তখন প্রায় বেলা 12টা বাজে। বেলা 12টা, বারাসাত থেকে গেছে, অনেকটা সময় দাঁড়িয়েছে, ছোট বাচ্চা ছিল 8 বছরের একটা, বারবার বাথরুম পেয়েছে, টয়লেট পেয়েছে, দেন বারবার করে কিছু খেয়েছে, এই করতে করতে অনেকটা লেট হয়, টাটা সুমোতে করে ওরা যায়। 12টার সময় ওরা যখন দীঘায় গিয়ে ওঠে, নিউ দীঘায়, তো ওরা একটা হোটেল নেবে। এবার 4জন যারা ছিল তারা অনেকবার দীঘা গেছে, এবার তারা বলে তাদের পরিচয়ের কিছু হোটেল আছে, সেগুলো একবার গিয়ে আমরা দেখতে পারি। তখন ভগ্নিপতি বলে ঠিক আছে চল, তাহলে নিয়ে চল। তো ড্রাইভারকে সেরকম ডিরেকশন দেয়, ড্রাইভার সেরকম ওই হোটেলের একদম দোরগোড়ায় নিয়ে গিয়ে দাঁড়ায়। এবার যেই হোটেলে যাচ্ছে সেই হোটেলেই ওই সময় মোটামুটি রুম নেই, রুম থাকলেও হয়তো একটা রুম আছে, কোনো জায়গায় রুম থাকলে হয়তো একটা উপরে আছে, একটা নিচে আছে, কোনো জায়গায় রুম নেই, কোনো জায়গায় বুকিং আছে, হোটেল আছে কিন্তু রুম খালিও আছে কিন্তু বুকিং আছে, এরকম ওরা পাচ্ছে না। আমরা জানি মানে দীঘায় কিন্তু মোটামুটি এখন সারা বছরই সিজন, সিজন আগে যেরকম ছিল, আগে যেরকম কি হতো, স্কুলগুলো যখন ছুটি পড়তো তখন মধ্যবিত্ত যারা বাবা মা ছেলেদের মেয়েদের নিয়ে কিন্তু আগেই দীঘা ঘুরতে যেত। এখন কিন্তু সারা বছর দীঘাতে লোকজন যে যাতায়াত করে। 2017 সালে যখন কথা বলছি তখন ওরা যে গেছিল, ওই সময়টা কিন্তু সিজন ছিল। তো ওরা না অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে সিজন, এখন সিজন চলছে। এবার হয় না সময় এত বছর পর বের করেছে, তার মধ্যে আবার অত ওদের মনেও নেই, কেন গেলে তো মানুষ বুঝতে পারবে কোন সময় সিজন, কোন জায়গায়, কোনো জায়গায় গেলে কোন সময় পুজো হয়, না গেলে কি করে বুঝবে, ওরা তো বুঝতে পারিনি। যাই হোক, ওরা খুঁজে 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 একটা হোটেল পায়। এবার ব্যাপারটা হচ্ছে যেখানে 4জন পুরুষ গেছে আর ওরা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা 7জন, তো এবার এরম একটা রুম নেবে, ওরা ভাবছে পাশাপাশি থাকবো, খাওয়া দাওয়াটা আমরা বাইরে গিয়েই করব, আর ভালো একটু হোটেল নেবো। আমরা বেরোই না এত বছর পর, আর বিয়ের প্রথম এই ঘুরতে গেলাম এত বছর পর একটা বাচ্চা নিয়ে, তাও। তা আমার বোন তখন তার স্বামীকে বলে যে দেখো, আমরা কিন্তু নিচে ঘর নেব না, অনেকেই কিন্তু নিচে থাকতে চায় না। এবার একটু এজেড পার্সন যারা হয়, ধরো হাঁটু কোমরে ব্যথা, তারা বলে যে না সিঁড়িতে উঠবো না, এখন তো সব জায়গায় লিফট হয়েই গেছে, তো তারা কিন্তু একটু এজেড হলেই বলে আমরা নিচে রুম নেবো। কিন্তু ইয়ং ছেলেমেয়েরা গেলে পারে তারা কিন্তু দেখবে নিচে রুম নিতে চায় না, কারণ দেখো উপরের ভিউটা না সবসময় ভালো আসে, একটা ব্যালকনি পাওয়া যায়, যদি তুমি ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখো কত একটা বিউটিফুল লাগে। তো আমার বোন বলতে, আমার ভগ্নিপতি বোনকে বলল ঠিক আছে আমি গিয়ে ভিতরে দেখছি। যখন যায় তখন রিসেপশনে কথা বলতে, তখন রিসেপশন থেকে জানায় যে হ্যাঁ, দোতলায় রুম আছে, 3তলাতেও রুম আছে, আপনারা দেখে নিন কোন ফ্লোরে থাকবেন। একটা ছেলেকে দিয়ে চাবি দিয়ে পাঠায়। তা বোন, ভগ্নিপতি, ওর বন্ধুরা সবাই যায়, ড্রাইভার গাড়িতে নিচে বসে আছে। ওরা উপরে গিয়ে দেখে ওদের 3তলায় পরপর 2টো রুম পছন্দ হয়, আর 2টো রুমে ব্যালকনি আছে, অন্য রুমগুলো দেখাচ্ছে দোতলায় ব্যালকনি নেই, একটাই আছে একটাই নেই এরকম। তো ওরা 3তলায় সেই ব্যালকনিওয়ালা 2টো রুম পরপর তারা নেয়।
ওই সময় ওদের মোটামুটি ভাড়া নিয়েছিল ১৬৩০ টাকা করে, ডেভেলপমেন্টের জন্য ৩০ টাকা নিয়েছিল, ৩,২০০, ৩,২০০, আর এইদিকে হচ্ছে ৩০ করে দুদিনের নিয়েছিল ৬০ টাকা। তা এটা হচ্ছে একটা রুমের আমি বললাম, তার পাশের রুমে সেম নিয়েছে, তো ওরা থাকে। বলছে রুমটায় যাবার পর রুমটা খুব সুন্দর টিপটাপ করে একদম সুন্দর গোছানো, আমাকে বলছে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। বলছে মানে অদ্ভুতভাবে ঘরটা এত ঠান্ডা, 3 তলা, উপরেই ছাদ, এত ঠান্ডা তো রুম হবে না, কারণ ছাদের নিচের ঘর কিন্তু মোটামুটি, উপরে রুম থাকলে একটা আলাদা ব্যাপার হয়, ঠান্ডা হতে পারে, এত ঠান্ডা তো হবে না। তার মধ্যে যে শীতকাল এরকমও না, খুব ঠান্ডা, চাপা ঠান্ডা, মানে না একদম হাড়ের মধ্যে একটা ঠান্ডা লাগছে। আমার বোন তখন তার হাজব্যান্ডকে বলে যে এত ঠান্ডা কেন গো? তার হাজব্যান্ড আবার বলে যে হয়তো লোকজন দেখছো ভাড়া টাড়া নেই, বন্ধ ছিল হয়তো, হয় না বন্ধ অবস্থায় সব জানলা টালা বন্ধ থাকলে রোদ বাতাস কি করে ঢুকবে, হয়তো ওই জন্য ঠান্ডা লাগছে, এই কথা বলে। তারপর বোনের ছেলেকে তেল টেল মাখায়, ওরা সমুদ্রে স্নান করতে যাবে, তেল টেল মাখে, বাড়ি থেকে তেল মেখে ওরা সমুদ্রে যাবে স্নান করতে, এসে শ্যাম্পু ট্যাম্পু করবে, কেন গায়ে যাতে নোনা জলে কালো না হয়ে যায়, সব গায়ে তেল দিয়েছে। বলছে দিদি আমরা তেল দিয়ে আমরা সমুদ্রে স্নান করতে চলে যাই, পাশের ওই যে 4জন ছিল ওরাও যায়, আমরা সবাই মিলে সমুদ্রে গেলাম একসঙ্গে, স্নান টান করে আসি, আস্তে আস্তে আমাদের 4টে বেজে গেছে। ওই যে হোটেলটায় ছিলাম নিউ দীঘায়, ওই হোটেলেও কিন্তু খাবার হয়, তা ওরা আমাদেরকে যেতে যেতেই বলেছিল যে আপনাদের যদি খাবার ইচ্ছা আমাদের বলবেন, কিন্তু বাইরের খাবার আপনারা ভিতরে আনবেন না, অ্যালাউ নেই হোটেলে। তো ওরা আর বাইরে গেছে, ওরা ভাবছে যে না হোটেলে খেলে অনেকটা টাকা বেরিয়ে যাবে, হোটেলের খাবারগুলো একটু এক্সপেন্সিভ হয়, যার কারণে আমরা বাইরে বেরিয়ে খাবো। তো ওরা চান টান করে আসে যখন, তাকে প্রায় 4টে বেজে গেছে, রেডি টেডি হয়ে ওরা একদম বেরিয়ে যায়, বলে আমরা গিয়ে খাবার খাই, খাবার খেয়ে আর আমরা রুমে ফিরিনি, কারণ আবার আসবো আবার যাব, শরীর দেবে না, না এতটা টায়ার্ড, এতটা জার্নি করে গেছে। বলছে আমরা সমুদ্রের ধারে বসে টসে 7:30-8টার সময় সব ওরা কি করে, ওখান থেকে না চপ কেনে, মানে বেগুনি, তারপরে তোমার মাছের যে ফিশ ফ্রাইগুলো হয়, তারপরে বেসন দিয়ে চিংড়ি মাছ ওদের ফ্রাই করে দেয়, এই সব ওরা কেনে, কারণ ওরা দীঘা যায় না বহু বছর, দীঘা পুরো মানে পরিবর্তন ওদের চোখের সামনে, মানে ওরা দেখে অবাক, গেছে কবে তাও মনে নেই, কোন সময় বলতেও পারবে না। বলছে আমরা রুমে নিয়ে আসি। তো এবার আসার পর কি হয়, কারোর তো পেটে খিদে নেই, আমাকে বলছে দিদি 5টা 5:30টার সময় ভাত খেয়েছি, 4টের সময় স্নান করে এসে ওই চুল শুকাতে শুকাতে, মানে ছেলেকে করতে করতে, ওই পাশের দাদা, ওদের তো রেখে যেতে পারবো না, সবাই একসাথে এসি একসাথেই খেতে যাবো, এটাই কথা হয়েছে, ওরা তৈরি হতে হতে মোটামুটি 5:30টার সময় খেয়েছি, ঠিক আছে, বেরোতে বেরোতে সময় লেগেছে। তবে হোটেলটা যে হোটেলে ছিল ওই হোটেল থেকে খুব কাছে ছিল না খাবার জায়গাটা, তার জন্য খোঁজাখুঁজি করতে হয়নি, ওরা খেয়েছে। বলছে রাতের বেলা ওই ভাজা টাজা নিয়ে এসছি, পেটে আর কোনো খিদে নেই। তো আমার হাজবেন্ড বলছে তোমার ভগ্নিপতি কি করলো, বলছে রাতের বেলা কি করব, ওর বন্ধুরাও আমাদের রুমে এসছে, সব বসে গল্প করছে, টিভি চলছে, একটা রুমের মধ্যেই রয়েছে, আমি ছেলেকে নিয়ে খাটে বসে আছি, আর ছেলে কার্টুন দেখছে, ওরা ওদের মতো গল্প করছে, ওখানেও কাজের গল্প, কত বান্ডিল করতে হবে, কত বান্ডিল এইখানে যাবে ওখানে যাবে, এইসব ছায়ার কথা হচ্ছে। তো হঠাৎ করে আমার হাজবেন্ড বলল রাতের বেলা যদি খিদে পায় কি হবে, 11টার সময় হোটেলের স্টাফরা বলেছে গেট বন্ধ হয়ে যাবে, 11টার মধ্যে যা করবেন করে নেবেন, 11টার পর আমরা বেরোতে দেবো না। তো বোন বলছে হঠাৎ করে ওর কি মাথায় ভূত চাপলো, ও বলল যে ওই 4 বন্ধুকে যে চল আমরা বেরোই, আমরা রাতের জন্য রুটি আর মুরগির মাংস ওখানে তো রান্না করে দেয়, বললো বাজারে ওখান থেকে মাংস নিয়ে রান্না করিয়ে আনি, ঝাল ঝাল করে কষা। বললো ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে আমি আগেই মানে বোন বলছে বলেছিলাম তোমার ভগ্নিপতিকে যে দেখো ফ্যামিলি নিয়ে যাচ্ছ, বন্ধু তোমার বন্ধু তো না, অ্যাকচুয়ালি ওরা হচ্ছে তোমার
কাজের ওখানের সব স্টাফ। তুমি জানো ওদের সাথে একটু ওই ড্রিঙ্ক করো না। তো আর ড্রিঙ্ক করো না, হার্ড ড্রিঙ্ক করবেই, এটা ঘুরতে গেলে হবেই। তো তা শুনিনি। তারা কি করলো, ওই আমি জানি অতক্ষণ কিছু করেনি, আমি জানি বাইরে গেছে মানে কিছু একটা কাণ্ড তো ঘটাবে। ওরা বাইরে গিয়ে কষা মাংস 2 কেজি চিকেন কিনে কষা আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝাল ঝাল করে মাংস দারুণ রান্না করেছিল। বোন বলছে রুটি সবার জন্য 4টে করে রুটি নিয়ে একটা বড়, মানে বুঝতেই পারছো, নিয়ে আসে। এই নিয়ে বোন খুব রাগারাগি করে। তো তখন বোন বলে এই ঘরে খাওয়া হবে না ছেলের সামনে। তো ভগ্নিপতি বলে আমি এই ঘরে খাবো না, আমি পাশের রুমে বন্ধুদের সাথে খাচ্ছি, তুমি খিদে পেলে ছেলেকে নিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, আর না হলে পাশে আমি আছি, অসুবিধা নেই। যদি ছেলে শোয় তাহলে পরে তুমি পাশে এসে আমাদের সাথে একটুখানি জয়েন করতে পারো, ঘুরতে এসো, খেলে খেতে পারো। তা তখন আমার বোন বলে যে না, আমি ওসব খাবো না, ছাই ভরসা, বাবার কালে কোনোদিন মুখেও দিইনি, ওই গন্ধ সহ্যও হয় না। ভগ্নিপতি কিন্তু এমনি কোনোদিন খায় না, কিন্তু ওখানে গিয়ে বন্ধুদের সাথে কথোপকথন করে উৎসাহ পায় খাবার জন্য। 4 বন্ধু, মানে বন্ধু বলতে এখন বন্ধুই বলা চলে, যারা কাজ করে। যাই হোক, ভালো একটা সম্পর্ক তাদের সাথে। আর বলছে ওরা নিয়ে এসে পাশের রুমে চলে যায়, ওদের রুমে। আর এইদিকে আমার বোন আর বোনের ছেলেটা, ওরা দুজন ঘরে থাকে রুমের মধ্যে, ওরা টিভি দেখছে, গান টান শুনছে। বোন তার মাকে ফোন করে, মানে আমার পিসিকে। হ্যাঁ, পিসিকে ফোন করে কথা বলে। পিসমশাই তখন বাঁচা ছিল, পিসমশাইয়ের সাথে কথা বলে, মানে বাবার সাথে। যাই হোক, কথা টথা হচ্ছে। আর ওরা ওইদিকে নিজেরা নিজেদের মতো ওরা 5জন ওই রুমে রয়েছে। এবার বোন কি করে, অনেকক্ষণ হয়ে যায়, রাত 11টা বাজে, আসছে না দেখে ও একবার ফোন করে, বলল ভগ্নিপতি যে তুমি খাও, আমি আসছি, এক্ষুনি চলে আসবো, এই লাস্ট পিকটা। তা জানো তো, মানে যখন জমিয়ে খেতে বসে মানুষের আড্ডা শুরু হয়, একটা গল্প, মানে তখন না ওই আধ ঘন্টা ছেড়ে 1 ঘন্টা ছেড়ে 2 ঘন্টা কখন হয়ে যায় এটা কেউ কিন্তু বুঝতে পারে না। ভগ্নিপতিও বুঝতে পারিনি, সে তো খেয়েছে, তার এখন একটা অন্যই মানে মাত্রায় চলে গেছে। বোন কি করে, তার ছেলেকে আর নিজে দুজনে খেয়ে রুমে শুয়ে পড়ে। এসি অন ছিল, এসিটা, শুয়ে পড়ে। পেটটা যখন ভরেছে, সারাদিন ঘুম হয়নি, ওর আর কোনো হুঁশ নেই, অঘরে ঘুমাচ্ছে। আর রুমের দরজাটা কি করে, ও খুলে রেখে দিয়েছে, জানে পাশে আছে, আবার ডাকবে যদি ঘুমিয়ে পড়ি, হয়তো চোখ লেগে গেল, কি করবে না করবে, হয়তো উঠলামই না, মানে একটা মনের মধ্যে হয় না। সারা দিনটা জাননি, হই হই স্নান করেছে। ও কি করে, দরজাটা খুলে রেখে ও চুপচাপ কিন্তু শুয়ে পড়ে। কখন আসবে ভগ্নিপতি সেটা কিন্তু ও আর মানে ভাবতেও পারিনি, জানে গেট খোলা আছে, চলে আসবে। এবার বোন বলছে দিদি, শুনলে মানে গা শিউরে উঠবে এরকম কিছু আমার সাথে ঘটলো। সেটা হচ্ছে, আমি তো ছেলেকে নিয়ে শুয়ে পড়ি, আমার কোনো হুঁশ নেই, খাওয়া দাওয়া করে রুটি আর মাংস, দরজাটা খুলেই শুয়েছি। যখন ওর আশা চলে আসবে, কতবার ফোন করব, ও তো আনন্দ করছে, করুক গে, থাকবে। আমি যেন বেরোই না, ও তো কোনো জায়গায় বেরোয় না, এত বছর পর আমরা আসলাম ঘুরতে, যাক গে, আনন্দ করছে করছে। বোন বলছে দিদি ভাই, রাতের বেলা আমি তো শুয়ে পড়েছি, আমার যখন মধ্যরাত আমি অনুভব করলাম আমার পাশে ও শুয়ে রয়েছে, অনুভব করলাম তোমার ভগ্নিপতি ঘুমাচ্ছে। এবার দেখো কি হয়, মানুষের ঘুমাতে ঘুমাতে দেখবে, ঘুম হচ্ছে মানুষের একটা অচেতন অবস্থা, তখন তো কোনো চেতনা থাকে না শরীরে। তো ও হাত ফেলে, হাত ফেলতে যখনই গায়ে হাত ফেলে, প্রত্যেক দিন একটা মানুষের সাথে ও পাশাপাশি শুচ্ছে, তো সেই মানুষটা নিশ্চয়ই ও উপলব্ধি করতে পারবে। ও যখন হাত ফেলে গায়ে, তখন দেখছে যে কাটা কাটা কিছু গায়ে লাগছে, ওর কাটা কাটা ধরনের বিঁধছে হাতে। ও আবার ঘুমের মধ্যে এত ঘুম ঘিরে ধরেছে, এত ক্লান্ত শরীর, চোখ খুলতে পারছে না। ও না মানে হাতটা দিয়ে রেখেছে, কাটা কাটা লাগছে, তো ও শুয়ে ভাবছে যে কিসের উপর হাত দিলাম, ওর কাটা 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 লাগছে কেন, কি জামা পড়েছে নাকি,
কি, ও চোখ খুলতে কিন্তু তখনও পারছে না, ও না হাতটা এরম করে করে এরম এরম করে বোলাচ্ছে এরম করে। তো হাতটা এরকম বোলাতে বোলাতে হঠাৎ মানে দাঁত যেরকম হাঁ করে শুয়ে থাকলে কি হয়, দাঁতের মধ্যে যেরকম আমরা আঙুল ঢুকে গেলে দাঁতগুলো আমরা ধরি, ঠিক ওরকম ওর হাতটা দাঁত জাতীয় কোনো জিনিসের মধ্যে লাগে। তখন ও ভাবলো যে নিশ্চয়ই ও ড্রিঙ্ক করেছে, হুঁশ নেই, এসে শুয়েছে, হাঁ করে ঘুমাচ্ছে। হয় না, অচৈতন্য হয়ে গেলে পারে দেখবে খুব ক্লান্ত, হাঁ করে মানুষ ঘুমায়। যেহেতু প্রথমে ওর হাতটা একটু কাটা কাটা লেগেছে আঙুলটা, তখন ও ভেবেছে যে হয়তো ওর মুখে হাত দিয়েছে। দাড়ি থাকে তো ছেলেদের, গোপ দাড়ি, তো ভেবেছে ওই দাড়িতেই কাটা কাটা লাগছে। তো ও ভাবছে হয়তো দাড়ি থেকে ও হাতটা ঘষে দাঁতে লেগেছে। এইবার ও যখন মানে কি বলবো, বলছে আমি অদ্ভুতভাবে জীবনেও ভুলবো না, আমি দীঘার কোনোদিন যাবো না, যাইনি, সেই 2017 গেছিল, আর আজ হচ্ছে 2026, একটা লং টাইম। বলছে আমি ওই দাঁতের মধ্যে ওরকম হাত, আমার যখন বুঝে গেছি যে ও তাহলে ওই হা করে ঘুমাচ্ছে, আমি ওরকম ঘুমিয়ে পড়ি। বলছে অদ্ভুতভাবে আমার আঙুলটা, এই আঙুলটা বলছে এত জোরে কামড়ালো না দিদি, আমি চিৎকার করে উঠেছি, ছাড় ছাড়, মানে রাগে। দেখবে ঘুমের ঘোরে অনেক সময় দেখবে যদি ওরকম হয় না, তখন না ওই তুমি তুমি আসে না, ছাড় মনে মেরেই দিই একদম ঘুমের ঘোরে। তো তখন ও না সেই ওরকম করে চিৎকার করে ওঠে, হাতের মধ্যে এত জোরে কামড়ে চেপে ধরেছে আঙুলটাকে, মানে পারলে আঙুলটা না যদি টান দিত না, মানে আঙুল মনে কেটেই নিত। তো ও বলছে যে রাত্রেবেলা মদ খেয়ে এসে এরকম করছে রুমের মধ্যে, বলে ওর তো ঘুমটাই হয়ে গেছে, উঠে বসেছে। এবার দেখছে পুরো ঘরটা না অন্ধকার, কিন্তু ওর পুরো ঘর অন্ধকার ছিল না। ও কিন্তু যখন শুয়েছে ওর ঘরে কিন্তু বড় লাইটগুলো জ্বলছিল, কোনো নাইট ডুমও জ্বলছিল না, কারণ জানে যে হাজব্যান্ড ওই ঘরে খাচ্ছে, আসবে, অন্ধকার করে শোবো না, ধাক্কা টাক্কা লাগবে, কারণ এখানে তো আমরা প্রত্যেক দিন থাকি না। বলছে উঠে দেখছি কি পুরো ঘর কিটকিট করছে অন্ধকার। ও চোখ তাকিয়ে না ভয় পায় ওই অন্ধকারটা দেখে, আর তার মধ্যে হাতের মধ্যে কামড়েছে, আর একটা না ভয়, মানে ঘুমের ঘরে তো, আর পুরো ঘর অন্ধকার, ও না ভয় পেয়ে ও বলছে এত ঘরটা অন্ধকার কে করলো, পুরো ঘর অন্ধকার। বলে ও কি করে, ওর বালিশের মধ্যে নিচে, মাথার নিচে বালিশের পাশে যে ফোনটা যেই সাইডে রেখেছিল যেখানে ছেলে শুয়েছে, ও ওখানে হাত দিয়ে ফোনটা বের করে, ফ্ল্যাশ লাইটটা অন করে রুমের লাইটগুলো জ্বালানোর জন্য। যখন ফ্ল্যাশ লাইটটা অন করে তখন ও দেখছে যে ওর পাশে কেউ নেই, ওর পাশে কেউ নেই। ও ভয়তে ঝটপট করে নেবে লাইটগুলো ঠাক 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 করে প্লাগগুলো দেয়, সুইচগুলো অন করে, করে ও ভেবেছে হয়তো চিৎকার করেছে, আঙুলে কামড়েছে ঘুমের ঘোরে, হয়তো ভগ্নিপতি মাটিতে পড়ে গেছে, বিছানা দিয়ে ধারে শুয়েছিল, ও এটা ভেবেছে। ও লাইট অন করে, লাইট অন করে দেখছে না, ও তো নেই। তখন দেখছে দরজা খোলা, তখন ও বলছে দরজা খোলা, আমি বলছি আমার গা কাটা কাটা দিচ্ছে, তোমরা দেখো গা শির শির করছে। বলছে যে কি বলবো, না ও আছে ঘরে, না মানে ঘরের লাইট বন্ধ যেগুলো আমি জ্বালিয়ে শুয়েছি, ঘরের দরজা ওরকমভাবে ভেজানোই রয়েছে, তাহলে কামড়ালো কে, আমার পাশে শুয়েছিল কে, কাটা কাটা লাগলো কার দাঁতে আমি হাত দিলাম, কে ছিল। ও তখন রাতের বেলা ফোন নিয়ে কাঁদতে কাঁদতে মানে সাথে সাথে কল করে, পাশে ঘরের রুমে ফোন বাজছে, যেহেতু রুমের ও দরজাটা ভেজানো রয়েছে, ফোনের সাউন্ড কিন্তু ও শুনতে পাচ্ছে, ফোন বাজছে, রিং হয়ে যাচ্ছে, কিন্তু ফোন তুলছে না। ও তখন বুঝতে পারে যে ওর স্বামী মানে ভগ্নিপতি আমার মানে একদম খেয়ে শুয়ে পড়েছে। ওই অদ্ভুতভাবে ও যখন দরজাটা বন্ধ করে, বলছে দিদি আমি দরজাটা বন্ধ করে যখন আমি ভয়তে মানে একদম জুবুতুবু হয়ে গেছি, আমার মানে কি বলবো কি হচ্ছে ওই সিচুয়েশনে, মানে কেউ থাকলে সে বুঝতে পারতো, যদি আমরা এটাকে রিলেট করতে পারি নিজেদের মধ্যে, এরকম একটা মানে ভাবতে পারি নিজেদের ওই জায়গায় বসিয়ে, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে সেদিন বোনের সাথে কি হয়েছিল, ওর মনের ভাবনা চিন্তা ধারণাটা। বলছে আমি জবুতুবু হয়ে ছেলের পাশে খাটে উঠে বসে পড়ি,
চুপ করে আমি ফোন করেই যাচ্ছি আর কাঁদছি, ফোন তো তোলে না। ফোন করছি, রিং হচ্ছে কিন্তু রিং শুনতে পাচ্ছ। বলছে হঠাৎ চোখ গেল একদম বিছানার সোজাসুজি যেখানে ও খাবার খেয়েছিল, চিকেন কষা আর রুটি ও খেয়েছে আর ওরকম মুড়িয়ে রেখে দিয়েছিল। বলছে দিদি হঠাৎ, অতক্ষণ তো লক্ষ্য করিনি, ও খাটে বসে যখন ওর চোখটা সামনে পড়লো, ও তখন দেখছে অদ্ভুতভাবে মাংস, ঝোল, আলু, টমেটোর রুটির মতো ছিটিয়ে পড়ে রয়েছে রুটি। আর ওই যে খাবারের মানে শুধু না, কিচ্ছু নেই, আলু টমাটোর ঝোল পড়ে আছে, কোনো মাংস, হাড় নেই, মাংস নেই, কিচ্ছু নেই। এমনকি ও যে খেয়েছে ছেলেকে নিয়ে, যে হাড়গুলো ডাস্টবিনে ফেলেছিল রুমের মধ্যে, সেই ডাস্টবিন খুলেও দেখছে ডাস্টবিনে হাড় নেই। কিন্তু ওই রুমের মধ্যে একটা ছোট্ট কোনো ফাঁকা নেই যেখান থেকে একটা কাঠবিড়ালি প্রবেশ করতে পারে। তাহলে ওখানের অত হাড় মাংস সহকারে কে খেয়ে গেল? কারই ও গায়ে হাত দিয়েছিল? কেই বা ওকে কামড়েছিল? অদ্ভুতভাবে এই ঘটনাটা আমাকে বলে আমি বলতে পারবো না এই ঘটনাটা মানে কি, কিন্তু এটা বলতে পারি যে এই হোটেলে বাস্তবেই কোনো আত্মা ছিল। না হলে পারে আমার সাথে যেগুলো ঘটলো রাতে, সেগুলো চোখের সামনে সকালবেলা আমার হাজবেন্ড, দেন ওর 4 বন্ধু, হোটেলের যে বয়, সে বলছে আপনারা এরকম মদ খেয়ে নোংরা করেছেন কেন? আমরা বলছি আমরা নোংরা করিনি, কারণ আমি আমার ছেলের রুমে ছিলাম, আমার স্বামী পাশের রুমে ছিল, ও ছিলই না। ওদের রুমে তো ওরা ও মাংস টাংস কিছু নিয়েই যায়নি, ওরা ওই মাছ ভাজা ঠাজা দিয়ে ওরা খেয়েছে ওখানে। ওদের রুম পরিষ্কার, ওই নিচে একটুখানি কাটাকুটা পড়ে রয়েছে, গ্লাস টেলাস পড়ে রয়েছে, কিছুই নেই। কিন্তু আমার রুমে ছেলেকে নিয়ে আমি ভালো ভদ্রভাবে খেলাম, কিন্তু আমার রুমে নোংরা, একদম কাচের যে ডাইনিং, ছোট্ট একটা টি টেবিল বলো, ডাইনিং টেবিল যাই থাক না কেন থাকে, তো ওর মধ্যে না পুরো তেল ঝোল কাই পুরো মাখা মেঝেতে। তারপর ওদের মানে বেড থেকে নেবেই একটা কার্পেট ছিল, দেন ওই কার্পেটের মধ্যে অর্ধেক মানে এরকম ভাবে যে খেয়েছে, ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে, সোফার মধ্যেও 2-1 ফোঁটা ঝোল লেগে রয়েছে। লাস্টে আমাদেরকে উল্টে ওদের ওগুলো ওয়াশ করার জন্য যে বয় কাজ করলো, তারা 300 টাকা নিল, বললে আমাদের এটা দিতেই হবে, কিন্তু আমরা কিছুই করিনি। মানে এই একটা অদ্ভুত ঘটনা ঘটে। তারপর ওরা কি করে, যে তুমি দুদিনের রুম বুক ছিল, তো বোন আর বোনের ছেলে, ওরা বোন যারা ছিল ভগ্নিপতির বন্ধুরা, ওরা বলল একটা কাজ করো, রাতের বেলা সারাদিনটা যাই হোক এখানে স্নান টান করো, কেন 7 জন মানুষের একটা রুমে তো হয় না, 7 জন মানুষের জন্য 2টো টয়লেট লাগে। বললো দিনের বেলা টয়লেট ইউজ করো, থাকো, শোও, রাতের বেলা আজকে রাতটুকুনি আমাদের ওই যে 4 বন্ধু যেই রুমে আছে ওই রুমেই তুমি তোমার ছেলে নিয়ে সবাই আমরা ওই 7 জন ওতেই থাকবো। আমরা তো 2টো রুম নিয়েছি, 2টো রুমে আমরা থাকি না থাকি হোটেল কর্তৃপক্ষকে দেখা দরকার নেই, ঠিক আছে। রাতের বেলা পরের দিন বোন বলছে আমরা 7 জনে ওই রুমে কোনো রকম, এই রুমের থেকে ওই তোষক চাদর রাতের বেলা ওই রুমে নিয়ে গেছে, ওরা লুকিয়ে নিয়ে গিয়ে ওগুলো পেতে বন্ধুরা 4 জন শোয়, আর উপরে ওরা 3 জন শোয়। কোনো রকমের মানে ওই রুমে কিচ্ছু হয়নি। বলছে দিদি পাশের রুমটায় কোনো রকম কিচ্ছু হয়নি, আমরা ভালো মতো ঘুমিয়েছি, একটা আতঙ্ক লাগছিল, ঘুমিয়ে পড়ার পর আর ভয় লাগেনি। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো এই ঘটনাটা? আর হ্যাঁ, প্রশ্নটা এবার করি তোমাদের, বলেছিলাম না প্রশ্ন আছে। আজকের প্রশ্ন তোমাদের সেটা হচ্ছে, প্রথম যে ড্রাইভার ঠিক করেছিল আমার ভগ্নিপতি, তার নাম কি ছিল? সেই ড্রাইভারের, যে ড্রাইভার অ্যাকচুয়ালিও পেট খারাপের জন্য যায়নি। এটাই রইলো তোমাদের কাছে প্রশ্ন, দেখি কে মনোযোগ সহকারে শুনেছো। অনেকেই কিন্তু খুব মনোযোগ সহকারে শোনো, সঠিক উত্তর দাও, আবার অনেকেই কিন্তু দিতে পারোও না। তো আজকে চ্যালেঞ্জ রইলো, দেখি কারা কারা শুনেছো তোমরা, লেখো ড্রাইভারের নামটা। তো চলো তোমাদের কমেন্টে নামগুলো পড়ি, কালকে তোমরা কারা কারা কমেন্ট করেছো। তো প্রথম আমাদের কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, শ্রাবণী হাজরা, প্রদীপ দাস, সুচরিতা কাটওয়াস,
পাপ্পু দে, সন্তুর দুনিয়া, আয়ান হালদার, কৃষ্ণা থারা, পিন্টু ঘোষ, ঈশানু মান্না, রূপা দে, প্রদীপ দে। তারপর কমেন্ট করেছো আমাদের আবারও সন্তুর দুনিয়া, প্যান্থার গেমিং ওয়াইটি, শিলা চ্যাটার্জি, চৈতালি রয়, তারপরে নিতা বসু, শুভঙ্কর ঘোড়ই ভাই, চৈতালি চক্রবর্তী, দত্ত চ্যানেল, সুনিতা চন্দ্র, শুভঙ্কর কমেন্ট করেছো, সুদীপ্ত ব্যানার্জি, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, সুমনা ভট্টাচার্যা, সুজাতা দাস, ঝুমা চ্যাটার্জি, সোহিনী রয়, ডালি দেবনাথ, তমাল মণ্ডল, উমা ঘোষ, আর আমাদের বাংলাদেশ থেকে মিম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর আজকের আমি প্রশ্নের উত্তর প্রত্যেকের কাছ দিয়ে চাই, কিন্তু ড্রাইভারের নামটা কি ছিল যে ড্রাইভার ভাই যেতে পারিনি। দেখি তোমরা সঠিক কে কে উত্তর দিতে পারো। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু, গুড নাইট।